হাই, আমার নাম ভাস্কর বাসু। আমি ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকি। আজকে 1st of April 2020। গোটা ম্যানচেস্টার লকডাউন ফর লাস্ট 2 to 3 weeks। রাস্তাঘাটে মানুষ নেই, গাড়ি নেই, ঘোড়া নেই, রাস্তা ফাঁকা, দোকান সব বন্ধ এক্সেপ্ট যে দোকানগুলো খুলে রাখতে হয় এখানে, সুপার মার্কেট, সেগুলো ছাড়া। লোক 2 মিটার অন্তর ডিস্টেন্সে দাঁড়িয়ে কিউ করছে সেই দোকানে। এখানে লোকজন খুব ল অ্যাবাইড। তারা ইউজুয়ালি যা বলা হয় তার এগেনস্টে যায় না, সুতরাং পুলিশকে লাঠি পেটাও করতে হয় না। তাই এখানে সবকিছুই নিয়ম মতন চলে, চট করে কেউ বাইরে বেরোয় না। সকালবেলা আমাদের বাড়ির পিছনের বাগানে বেরিয়ে এক্সারসাইজ করার নিয়ম আছে একবার, বা পাড়ার পার্কে গিয়ে দিনে একবার এক্সারসাইজ করা যায়, কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা যায় না, কারোর সাথে কথা বলা যায় না। জো উইকস বলে একজন ভদ্রলোক সকালবেলা বাচ্চাদের জন্য টিভিতে এক্সারসাইজ ক্লাস করে। হি ইজ ভেরি পপুলার। তিনি যা টাকা তুলছেন ইউটিউব ইউজ করে, সবটাই তিনি ডোনেট করবেন ন্যাশনাল হেলথ সার্ভিসেস উন্নতির জন্য। আমি এখানে একটা হসপিটালে কাজ করি, অনেকগুলো হসপিটালে কাজ করি অ্যাকচুয়ালি। সেখানে খুব ভয়ঙ্কর সিচুয়েশন, মাচ ওয়ার্স দ্যান ইন্ডিয়া। শয়ে হাজারে COVID-19 পজিটিভ পেশেন্টস। সাম আর এক্সট্রিমলি ক্রিটিক্যাল, আইসিইউ বা আইটিইউতে থাকে তারা। এরকম অনেক পেশেন্ট আছে, এবং যারা বেশ কিছু পেশেন্ট আছে যারা COVID-19 পজিটিভ কিন্তু তাদের ক্রিটিক্যাল কেয়ার দরকার হয় না। অধিকাংশ পেশেন্টই ভালো হয়ে যায়, বাড়ি ফিরে যায়। কিছু পেশেন্ট আনফর্চুনেটলি অ্যান্ড রিগ্রেটেবলি they can't make it. আমাদের লাইফ এবং সোসাইটিটাই পুরো পাল্টে গেছে এই গত 2-3 সপ্তাহে, এই ছোট্ট একটা ভাইরাসের জন্যে। We don't know what to do. The way people live here is completely changed. লোকে শেখান করে না, লোকে হাগিং করে না, লোকে কাছে গিয়ে কথা বলে না, লোক কারুর বাড়ি যায় না, কোথাও বেড়াতে যায় না। এই সময় বেড়ানোর সময়, ইস্টার হলিডের সময় ইউজুয়ালি ওয়েদার খুব ভালো থাকে, সবাই বেড়াতে বেরোয়। দিস ইজ সামথিং ভেরি আনইউজুয়াল অ্যান্ড ভেরি ভেরি ডিফারেন্ট। রাস্তাঘাটে কেউ অফিস যায় না, যাচ্ছেও না। আমাদের যেতে হয়, কারণ আমাদের কাজটাই সেরকম, আমাদের ছুটি নেই। সেলফ এমপ্লয়েড লোকজনের ভীষণ করুণ অবস্থা। ডোমেস্টিক ফ্লাইটে কোনো প্যাসেঞ্জার নেই, ট্রেনে কোনো প্যাসেঞ্জার নেই, বাস ট্রাম ফাঁকা, কোম্পানি চালাতে পারছে না। যারা সেলফ এমপ্লয়েড লোক তাদের রুজি রোজগার বন্ধ। এখানে সরকার তাদের যথেষ্ট হেল্প করছে, অসাধারণ। ইন দিস unprecedented situation, government is helping out those people tremendously. We have got absolutely no grudge against that. রিসার্চ হচ্ছে, ট্রিটমেন্ট চলছে হাজার লোকের। লন্ডনের সবচেয়ে করুণ অবস্থা, ম্যানচেস্টার স্লাইটলি বেটার দ্যান লন্ডন। আমার বন্ধু বান্ধব যারা ইউরোপের অন্য দেশে আছে, লাইক ইটালি অ্যান্ড স্পেন, দেয়ার সিচুয়েশন ইজ মাচ ওয়ার্স দ্যান ইউকে। জানি না কি হবে,
একটা ছোট্ট ভাইরাস আমাদের জীবনকে চেঞ্জ করে দিচ্ছে। আমরা যখন ভাবছি যে 2020-তে আমরা মার্সে স্পুটনিক পাঠাবো, চাঁদে রকেট পাঠাবো, স্পেস স্টেশন বানাবো, তখন আমাদের কোম্পানিগুলো হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক বানাচ্ছে, ভেন্টিলেটর বানাচ্ছে, just to live on. So situation is very critical, but I'm sure we will overcome it all together. Please stay safe. ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। এই অল্প কথায় ইন্ট্রোডাকশন দিন, এটা কিন্তু লক্ষ্য করছি বেশ কঠিন আর্ট। মানে এমনিতে অনেক কিছুই বকবক করছি, বাট টুক করে এই মানুষটাকে ইন্ট্রোডিউস করতে হবে, এটা কিন্তু বেশ ঝামেলায় ফেলছে। যাই হোক, ভাস্কর বসু আমার কাজিন জয় দাদা। তবে খুব বেশি ডাইরেক্ট ইন্টারাকশন আমার সাথে ফ্যামিলি স্তরে খুব একটা হয়নি, কারণ আমি বড় হতে হতে জয় দাদা ডাক্তারি পাস টাস করে ইংল্যান্ড চলে গেছে, ওখানেই ফ্যামিলি। তো এই সিরিজটা করার সময় আমি জয় দাদাকে ফেসবুকে রিচ আউট করেছিলাম, অ্যান্ড হি হ্যাজ বিন ভেরি কাইন্ড। এত চাপ যাচ্ছে ওদের ওখানে, বিশেষ করে পুরো ভিডিওতেই যেরকম বললো, তার মধ্যেও জয় দাদা সময় করে ভিডিওটা পাঠিয়েছে। জয় দাদা ডাক্তার ছাড়াও আরেকটা পরিচয় আমি শুনেছি, সেটা হচ্ছে অসম্ভব ভালো ছবি আঁকতো এবং আর্ট পেন্টিং এনথুজিয়াস্ট, সেই সব ব্যাপারে খুব আগ্রহ ছিল। তো আশা করি ভবিষ্যতে সেই সব নিয়েও আদান প্রদান হবে। ঘটনাচক্রে যেটা হয়েছে যে এই এপিসোডে যাদেরকে জড়ো করা গেছে তারা প্রত্যেকেই একাডেমিক্যালি প্রচণ্ড সলিড বা প্রফেশনাল ফিল্ডে খুব ভালো অ্যাচিভ করেছে। তো পরের ভিডিওটা আমার স্কুলের বন্ধু অপ্রমেয় জার্মানিতে ম্যাথস পড়ায় প্রফেসর। যেটা সাংঘাতিক ব্যাপার সেটা হচ্ছে অঙ্কটা ও জার্মান ভাষায় পড়ায়। তো অপ্রমেয় বললেই যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে অপ্রমেয় আমাদের স্কুল থেকে আইএসআই বি ম্যাথে চান্স পেয়েছিল। আমরা যখন উচ্চ মাধ্যমিক দিই, বি ম্যাথ কোর্সটাতে অন্তত গোটা ভারতবর্ষ থেকে আইএসআই 10 থেকে 11 জনকে সিলেক্ট করতো। তো ওটা একটা ফেনোমেনাল অ্যাচিভমেন্ট। অপ্রমেয় ম্যাথামেটিক্যালি একটা অসাধারণ ছেলে, অসাধারণ পণ্ডিত এবং ভীষণ ডাউন টু আর্থ। তো অপ্রমেয় কি বলছে দেখিন। হ্যালো, আমি অপ্রমেয় বলছি। আমি আজ 1 এপ্রিল এসেন বলে একটা শহর জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া স্টেটে, এখান থেকে আজকে ভিডিওটা রেকর্ড করছি। তো এখন তো সারা ওয়ার্ল্ড ওয়াইডই এই যে করোনা ভাইরাস নিয়ে লকডাউনের খুবই সিভিয়ার সিচুয়েশন। তাই দেবজ্যোতির রিকোয়েস্টেই এটা জার্মানিরও কীরকম সিচুয়েশন তার কিছুটা যদি ডকুমেন্টেশন করে রাখা যায় সেটারই প্রচেষ্টা। তো জার্মানিতে তো 22শে মার্চ থেকেই কমপ্লিট লকডাউন গভর্নমেন্ট ঘোষণা করেছে, কিন্তু কমপ্লিট লকডাউন মানেও এখানে কিছু কিছু এক্সেপশন আছে, যেমন মেডিসিন বা সুপার মার্কেট বা এসেনশিয়াল সার্ভিস কিছুর জন্য যদি কাউকে লোককে বেরোতে হয়, তাই ম্যাক্সিমাম 2 জন করে বেরোনো যাচ্ছে। আর সেটা যদি কোনো রুল ব্রেক করা হয় তখন পুলিশে ফাইন দেওয়া বা এরকম টাইপের সিচুয়েশন চলছে। তো আমি তাও চেষ্টা করছি বাইরেটা একবার দেখানোর, যে এখনও এখানে লোকজন কীরকম ভাবে করছে। যেমন এই যে মা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে বা এরকম ডিফারেন্ট। আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করি। এই যে যেমন উল্টো দিকে এখানটাতে, এইটাতে মেন রাস্তা। তো মেন রাস্তাতে কিন্তু এখনো গাড়ি টাড়ি সেরকম বা সেইগুলো সব কিছুই কিন্তু চলছে এখনো। এই যে এখানে বা রাস্তায় যেরকম লোকেরা সাইকেলে ধরা বা সাইকেলে যাওয়া, হ্যাঁ সমস্ত কিছুই কিন্তু ইন্ডিয়াতে যেরকমভাবে পুলিশে সবাইকে দৌড়ে মেরে ছড়িয়ে দিচ্ছে সেরকম কিন্তু সিভিয়ার সিচুয়েশনটা এখনো এখানে নয়। কিন্তু অফকোর্স সব কিছুই বন্ধ হয়ে গেছে। আমাদের তো ইউনিভার্সিটি এগুলো তো বহুদিন থেকেই বন্ধ, এবং গতকালই
আঙ্গেলা মেরকেল ঘোষণা করেছে, আমাদের চ্যান্সেলর, যে মিনিমাম 20th এপ্রিল অবধি এটা লকডাউন থাকবে এবং মোস্ট লাইকলি এপ্রিলের এন্ড অবধি চলবে। এবং সিচুয়েশান তো সত্যিই খুব সিভিয়ার। জার্মানিতে এখন প্রায় চায়নাকে আজকে মনে হয় ক্রস করেই যাবে, আর ডেথও প্রায় এখন 1000 পেরিয়ে গেছে। তো ওভারঅল আমি তাই এক্সপেক্ট করব ইন্ডিয়াতে যেন সিচুয়েশানটা আমাদের কন্ট্রোল থাকে, হোপফুলি সব কিছু ঠিকঠাকভাবে চলবে। নমস্কার, আমি সুশোভন, মুম্বাইয়ে থাকি। গোটা দেশেরই অবস্থা এখন খুব খারাপ একটা পর্যায়ে। মহারাষ্ট্র তার মধ্যে লিডিং দ্য চার্ট। বম্বেতে স্পেশালি কোভিড-19 ভালো বড়সড় থাবা বসিয়েছে, তো একটু ভয় ভয়েই আছি। সুশোভনের সাথে আমার হায়দ্রাবাদ সূত্রেই আলাপ। সুশোভনের শালা আমার দীর্ঘদিনের ফ্ল্যাটমেট ছিল, তো স্ট্যাগার্ড ইন্টারাকশন, মাঝে মাঝে দেখা হয়েছে কোনো বিয়ে বাড়িতে কমন বন্ধু বান্ধবের, সেখানে আড্ডা হয়েছে। ভীষণ অ্যাপ্রোচেবল ছেলে, খুব ভালো গান গায়, আর সব থেকে বড় কথা ওর গান গাইবার স্কিলটা না এটা ইনজামামের মতো, মানে মনেই হচ্ছে না এই বসে আছে আড্ডা মারছে। মানে আমার অনেক বন্ধু আছে খুব ভালো গান গায়, বাট গান গাইবার জন্য অনেক সাধ্য হয়, একটু গান গানো গলা ঠিক নেই, এই নেই ওই নেই। বাট সুশোভনকে যখনই বলা হয় সুশোভন একটা গান গাইবি, সঙ্গে সঙ্গে কি ফোক গাইবো দাদা, রবীন্দ্রসঙ্গীত গাইবো, হিন্দি গাইবো। তো যাই হোক, সুশোভনকে খুব অল্প নোটিসে বলেছিলাম, ও ভিডিওটা পাঠিয়েছে, বম্বেতে আছে এখন। আশা করবো এই ক্রাইসিসের মধ্যে ভালো থাকবে। সুশোভন, থ্যাঙ্কস ভিডিওটা পাঠানোর জন্য। চলছে, সবই চলছে, কাজ চলছে, জীবন চলছে, এগোচ্ছে সবই, থেমে নেই কিছুই। ওয়ার্ক ফ্রম হোম করছি, গান বাজনা করছি, গল্প গুজব করছি, নেটফ্লিক্স তো আছেই। তো জিনিসপত্র আমরা পাচ্ছি সবই মোটামুটিভাবে, কিন্তু প্রাইস প্রচণ্ড শুটেড আপ সব কিছুর। কিছু করার নেই, এইভাবেই এই মুহূর্তে হয়তো এইভাবেই এগিয়ে যেতে হবে। তো একটা গান আমার খুব ইচ্ছা করছে এই মুহূর্তে গাইতে, ভীষণ প্রিয়, আমার নিজের খুব পছন্দের একটা গান। গানটা গাইলে আমার ভালো লাগে, বিকজ আমি না খুব পজিটিভ এনার্জি পাই এই গানটার মধ্যে দিয়ে। আশা করব আপনাদেরও ভাল লাগবে, আপনারাও পজিটিভ এনার্জি পাবেন বাড়ি বসে। ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাড়িয়া যাসনি মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাড়িয়া যাসনি মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। পদ্ম পাতায় পানি যেমন রে, ও জীবন পড়িয়া রইবে নারা, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। দুই জনাতে যুক্তি করিয়া রে, ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। ও জীবন রে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ। আমি শারদত্ত মান্না, লকডাউনের 8ম দিনে শান্তিনিকেতন থেকে বলছি। আমার বাড়ি আসলে শান্তিনিকেতন নয়,
বাড়ি হাওড়া শহরের মন্দিরতলায়। বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে 15-16 তারিখের মধ্যে আমি চলে আসি শান্তিনিকেতনে। এখানে আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, আমি বিশ্বভারতীতে গবেষণা করছি তার কিছু কাজ, এবং আন্দাজ করতে পেরেছিলাম যে একটা লকডাউনের মতো একটা পরিস্থিতি বিশ্বের বহু জায়গায় যেমন তৈরি হচ্ছে, সেইগুলো হয়তো পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষেও হবে এই আশঙ্কা করি বাড়িতে মোটামুটি কিছুটা গুছিয়ে দিয়ে শান্তিনিকেতনে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘরে ঢুকে যাই। বিগত 14 দিন আমি লকডাউনে আছি। হয়তো তারপরেই রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, লকডাউন ইম্পোজ করেছেন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, কিন্তু তার আগে থেকে সতর্ক ছিলাম। এই বিগত 14 দিনের মধ্যে হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 বার বেরিয়েছি, খুব জরুরি কিছু জিনিসপত্র কেনাকাটি, খাবার, এসবের জন্য। এছাড়া বেরোয়নি। শারদ দত্তকে ইন্ট্রোডিউস করানো খুব কঠিন আমার পক্ষে। শারদ দত্ত শুধু যে আমার স্কুলের জুনিয়র তাই নয়, স্কুলের জুনিয়র হওয়ার সাথে সাথে শারদ দত্ত খুব ছোটবেলায় আমার কাছে পড়তে আসতো। পরেও ওর সাথে দীর্ঘদিনের ইন্টারাকশন হাওড়াতেই থাকে। প্রচুর আড্ডা হয়, প্রচুর কন্ট্রাডিকশন, অনেক ব্যাপারে অনেক মানে কনস্ট্রাকটিভ কন্ট্রাডিকশন। শারদ দত্ত এখন বিশ্বভারতীতে রিসার্চ করছে, তার সাথে সাথে গোখেলে পড়ায়। গোখেলের দারোয়ান ছাড়া শারদ দত্ত গোখেলের একমাত্র পুরুষ কর্মী। সেই জন্য গোখেলের সমস্ত ছাত্রছাত্রীরা শারদ দত্তের ফ্যান ক্লাবের মধ্যে পড়ে। শারদ দত্ত একজন এমন মানুষ যে গুগলে এই ফেসবুকে গিয়ে যদি লেখে কা বা খা, মানে এরা মানে কিছু যার কোনো মানে নেই, 600টা লাইক গোখেল থেকে লাইন দিয়ে যাদবপুর বাংলা, মানে বিশাল ফ্যান ফলোয়িং। শারদ দত্ত মানে জোকস অ্যাপার্ট আমার চেনা অন্যতম ছেলে যে যে কোনো ব্যাপারে খুব নিষ্ঠুরভাবে নিরপেক্ষ ওপিনিয়ন রাখতে পারে। তো এখন বোলপুরে আছে। শারদ দত্ত এই ভিডিওটা পাঠিয়েছে। শারদ দত্তের সাথে কথা বলা বা যে কোনো ব্যাপারে শারদ দত্তের ওপিনিয়ন নেওয়া বা শারদ দত্তের সাথে কোনো বিষয়কে এক্সপ্লোর করা ইজ অলওয়েজ আ প্লেজার। তো থ্যাংক ইউ শারদ দত্ত ভিডিওটার জন্য। এই 29 বছরের জীবনে সত্যি কথা বলতে গেলে এই রকম অভিজ্ঞতা আমার প্রথম ঘটলো। খুবই মানুষের সঙ্গে মিশতে, আড্ডা দিতে ভালো লাগে। সেদিক দিয়ে আমি ভুলে যাই যে, হয়তো আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের নিজের সঙ্গে সময় কাটানোরও বোধ হয় একটা গুরুত্ব আছে, একটা অদ্ভুত প্রয়োজনীয়তা আছে। প্রথম কয়েকদিন খুব কষ্ট হলেও এখন সেই প্রয়োজনীয়তাটা হয়তো একটু একটু বুঝতে শিখেছি। যাই হোক, ভারতবর্ষের মতো দেশে লকডাউন কতটা সফল হবে বা কতটা ব্যর্থ হবে সেটা সময় বলবে। খুব বেশি আশা রাখার সাহস আমার নেই, তার কারণ চারপাশে চোখ রাখলেই বোঝা যাচ্ছে বিভিন্ন স্তরে লকডাউন বিভিন্ন পরিকাঠামোগত হোক, সিদ্ধান্তগত হোক, বিভিন্ন কারণে কীভাবে ফেইল করছে। এর মাঝখানেও বিভিন্ন রকম স্বার্থান্বেষী মানুষ এবং গোষ্ঠী তাদের নিজস্ব এজেন্ডা সফল করার চেষ্টা করে যাচ্ছে। তা করুক, কিন্তু একদিক দিয়ে মনে হচ্ছে লকডাউনটা ভারতবর্ষের জন্য বা পৃথিবীর জন্য বড্ড জরুরি ছিল। অনেকদিন ধরেই গবেষকরা এবং পরিবেশবিদরা বলে আসছিলেন যে যদি এরকম কিছু একটা ঘটে এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে, আমরা সেটাকে আটকে উঠতে পারবো না। সেটা প্রায় অপ্রত্যাশিতভাবে সারা বিশ্বকে আঘাত হানলো এবং এর ফলে বিশ্বের বহু রকম কিছু বদল ঘটে যাবে এবং সেই বদল এই সমষ্টি থেকে ব্যষ্টি অবধি যে পৌঁছে যাওয়া, সেইভাবে আমাদেরকেও প্রত্যেককে সামাজিক যে স্তরেই থাকি না কেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যে স্তরে থাকি না কেন, বিভিন্নভাবে আমাদের প্রভাবিত করবে এবং সেই প্রভাবটা সবসময় আমাদের কাঙ্ক্ষিত প্রভাব হবে না। কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আমরা তো প্রকৃতি বিযুক্ত একটা স্পিসিস, যারা বহুদিন আগে থেকেই প্রকৃতির প্রতি ন্যূনতম কোনো মূল্যবোধ, প্রকৃতির প্রতি ন্যূনতম কোনো দায়বদ্ধতা নেই,
তাদের একটা শিক্ষা হচ্ছে, সেদিক দিয়ে ভালো লাগছে, অন্যরকম ভালো লাগছে। তার কারণ অনেকটা অবতার বা অ্যাভাটার যেই হলিউড মুভিটা দেখার সময় মানুষ মরছে আর আমরা হা হা করে হেসে উঠছি, একটা সার্কাস্টিক হাসি, কারণ আমরা বুঝতে পারছি প্যান্ডোরার ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি যে স্পিসিসটি দায়ী সেটা হচ্ছে মানুষ এবং মানুষের লোভ। তাই মানুষ যখন মরছে সেটা দেখে ভালো লাগছিল, একটা দুর্ভাগ্যজনক একটা হাসি আমাদের সকলের উঠে আসছিল, সেটা হয়েছে। যাই হোক, পৃথিবীর অনেক কিছু পরিবর্তন ঘটবে, নিজের সঙ্গে নিজের সময় কাটানো, নিজের সঙ্গে নিজের চিন্তাভাবনা করা, নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া, এই কন্টিনিউয়াস প্যানিকের মধ্যে সেটা হয়তো খুব একটা সম্ভব এখনও হয়ে ওঠেনি। আশা করছি একসময় ঠিক পেরে যাব, নিজের সঙ্গে ব্যক্তিগত সময়টুকু যে দামটা একসময় দিতে শিখব। সারাদিনটা মোটামুটি সোশ্যাল মিডিয়া খুললেই একটা প্যানিকের স্রোত এসে মনকে বিক্ষুব্ধ করছে বটে, কিন্তু আমি জানি এটাও অনেকের মতোই যে এটাও ঠিক সময়ের অপেক্ষা, এটাও কেটে যাবে। এখন আমি আছি বিকেলবেলা শান্তিনিকেতন আশ্রম থেকে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে সীমান্তপল্লীতে। আমি যে ভাড়া বাড়িতে থাকি সেই ভাড়া বাড়ির ছাদে দিনের মধ্যে এই 1-2 ঘন্টা ঘর থেকে বেরোনো এবং প্রকৃতির কাছে আসা। শান্তিনিকেতনে আকাশ কলকাতার চেয়ে অনেক পরিষ্কার, দেখালে বোঝা যাবে হয়তো একবার। উপরে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, এক ফালি চাঁদ উঠেছিল গগনে এইখানটায়, মোস্ট প্রবাবলি, হ্যাঁ এখানে। এরপরে তারা ফুটতে শুরু করবে, এদিকে সূর্য ডুবছে। যদি সম্ভব হয় দেখাচ্ছি, খুবই কঠিন, তবু চেষ্টা করছি। এই যে এখানে সূর্য ডুবছে, সূর্য জাস্ট কিছুক্ষণ আগে ডুবে গেল, আর দেখতে পাওয়া যাবে না। এতক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন না। যাই হোক, ভালো একদিক দিয়ে। লকডাউনকে আমার একটা মনে হচ্ছে মানুষকে একটা বকুনি দেওয়া হলো, একটা ওয়ার্নিং দেওয়া হলো, এবং দুর্ভাগ্যবশত সেটা বহু প্রাণের বিনিময়ে, বহু জীবনের বিনিময়ে মানুষকে অ্যাজ এ স্পিসিস শিখে নিতে হবে বলে আমার মনে হয়। এই ওয়ার্নিংটা যদি না শুনি, চলচ্চিত্র এখনও অনেক দূর বাকি, সেটুকু বুঝলেই ভালো আমরা সকলে মিলে। ধন্যবাদ। ইমন রানা আমার স্কুলের বন্ধু, আমার ক্লাসমেট, একই সেকশন। ইমন এখন ব্যবসা করে, ওদের ফ্যামিলি বিজনেস আর্টিফিশিয়াল টার্ফের। ইমনের সাথে বিদ্যাপীঠ ছাড়ার পরে কমবার দেখা হয়েছে। ইমনের একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে ইমন মাঝে মাঝে গান গায়, সেসব দেখে ইমনকে বলেছিলাম যে এই এত ডিপ্রেসিং টাইম ইমন কিছু একটা গেয়ে পাঠাতে পারবি, তো ইমন এই ভিডিওটা পাঠিয়েছে। ইমনের থেকে আমি আর খুব সুন্দর ওয়ার্ড শিখেছি, সেটা হচ্ছে কারবার। ইমন মাঝে মাঝে কারবার করে, এই কারবার মানে ব্যবসা নয়, কারের মধ্যে বার। তো ইমন আমাদের সব বন্ধুকেই একবার মানে আহ্বান জানিয়েছে যে ইমনের সাথে কারবারে যেতে, বাট আমার এখনো সেই অভিজ্ঞতা হয়নি। বাট ভীষণ জলি, ভীষণ সপ্রতিভা ছেলে, ভীষণ ভালো ছেলে, স্কুল লাইফ থেকে চিনি, খুব ভালো ক্রিকেট খেলতো। তো খুব ভালো লাগলো যে ইমন ভিডিওটা পাঠিয়েছে, এবং এই কোলাজের মধ্যে ইমনের বিটটাও থাকলো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছিস। কোভিড-19 সবাই অদ্ভুত এক স্ট্রেসের মধ্যে আছে, কিছু করার নেই। আমরা ফিউচারটা কি জানি না, মনের ভেতর একটা সংশয় আছে সকলেরই যে নিজেরা হয়তো এফেক্টেড হব না ইয়াং বলে, কিন্তু
নিজেদের প্রিয়জনরাও যদি কোথাও কিছুভাবে এফেক্টেড হয়, কারণ দিনের পর দিন সংখ্যাটা তো বেড়ে চলেছে, এটা কি আদৌ রেস্ট্রিক্ট হবে কি হবে না আমরা কেউ জানি না। তাই মনে একটা অদ্ভুত ভয় অলওয়েজ কাজ করছে। সবাই বয়স্ক, বাড়িতে বাবা মারা আছেন, দাদু দিদারা আছেন, সকলেই আছেন। তারই মধ্যে স্ট্রেস কাটাবার জন্য গান বাজনা করছি, এবং আমি জানি সকলেই সবার যা যা প্রিয় জিনিস, প্যাশনের জিনিস, সেগুলো নিয়ে করছিস। তারা সেগুলো কর, সেগুলোই অ্যাটলিস্ট মনকে এই সময় একটু স্ট্রেস ফ্রি রাখবে, ভালো লাগবে অ্যাটলিস্ট যতক্ষণ আমরা সেই সব চর্চা করব। দেবজ্যোতি একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, এবং আগামী দিনে এটা নিশ্চয়ই একটা, যখন ব্যাপারটা কম্পাইল হবে, একটা ইন্টারেস্টিং জিনিস হবে। এবং টু বি অন দ্য পজিটিভ সাইড, ডেফিনেটলি আমরা সবাই খুব আনন্দের সাথে পরে এই ব্লগটাকে এনজয় করব। আজকে একটা গান শোনাই আর কি। La 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 कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, परछाइयाँ रह जाती निशानी पर, जिंदगी कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। সবাই ভালো থাক, ফ্যামিলি টাইম এনজয় কর, স্টে ব্লেসড, স্টে সেফ। থ্যাংক ইউ।